নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। তো যাই হোক, বেশি দেরি না করে গল্পটা আমি শুরু করি। তো আজকে গল্পটা খুব ইন্টারেস্টিং, তোমরা শুনো গল্পটা মন দিয়ে। বেশি তো মনে করো যে গল্পটা মন দিয়ে শুনো, আশা করি তোমাদের ভালো লাগবে, এটাই চাই আমি। ঠিক আছে, বেশি দেরি না করে গল্পটা শুরু করি। এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। সেই গরিব কৃষকের ছিল অল্প কিছু জমি ছিল। সে ওই অল্পটুকু কিছু জমি চাষাবাদ করে সে কোনো রকমে আর কি অভাবের সংসারে দিন যাপন করত। তার একজন বউ ছিল, তার একজন ছেলে ছিল। ছেলেটার নাম ছিল রবি। রবি প্রাইমারি স্কুলে পড়ে, মোটামুটি বেশ ভালোই আর কি ছাত্র ছিল। একজন ভালো শিক্ষকদের কথা মন দিয়ে শুনতো, বাবা মার কথা মন দিয়ে শুনতো, ভালো পড়াশোনা করতো। তো এভাবেই আর কি কোনো রকমের অভাবের সংসার চলতে থাকে। এভাবেই চলতে চলতে বেশ কিছুদিনের মধ্যেই কৃষকের স্ত্রীর মানে রবির মায়ের হঠাৎ এক ভয়ঙ্কর অসুখ দেখা দেয়। তো তারপরে কৃষক তার স্ত্রীকে হসপিটালে দেখায়, ভালো হসপিটালে। ডাক্তার তখন বলে দিল যে অসুখ খুব জটিল, অপারেশন না করলে মানে কোনোভাবেই বাঁচানো যাবে না রোগীকে, আর অপারেশন করতে অনেক টাকার অর্থের প্রয়োজন আছে। তো এবার তো ওই গরিব সংসারে বাজ পড়ে গেল। এখন কৃষক কি করবে? কৃষকের তো অতটা অর্থ সম্বলও নাই যে তার বউকে চিকিৎসা করাবে, কিন্তু চিকিৎসা না করালে যে তার বউ যে থাকবে না। তখন কি করলো, আর 7-5 না ভেবে কৃষক তার যেটুকু অল্প কিছু জমি ছিল সেই জমিটি বিক্রি করে দিল। সেই জমি বিক্রি করে তার বউয়ের চিকিৎসা করালো। যাই হোক, ভগবানের দয়া ছিল, তার বউ বেঁচে গেল। এরপর বেশ কিছুদিন এভাবেই চলল। তারপরে তো এখন অভাবের সংসার, দিন আনে দিন খায়। তারপরে আবার এখন জমিও নেই, কি করে এখন চলবে তাদের সংসার? এই কথা বিষয় একদিন কৃষক আর কৃষকের বউ ভাবতে বসলো। তারা নিজেরাই নিজেদের মধ্যে বলা বলে শুরু করতে থাকলো। তো কিভাবে এখন তাদের দিন চলবে? এইভাবেই ভাবতে ভাবতে রবির বাবা একদিন কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। সেখানে সে সারাদিন ধরে কাজের সন্ধানে অনেক জায়গায় ঘুরে বেড়ালো। শেষে তার এক বন্ধুর কাছে এক জায়গায় কাজের সন্ধান পেল। তার বন্ধুর কাছে শুনতে পেল যে তার বন্ধুরই দাদা ভিন রাজ্যে পরিবার নিয়ে এক ইট ভাটায় কাজ করে। সেখানে ইট ভাটা থেকে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে তার বন্ধুর যে দাদা, তারা স্বামী স্ত্রী মিলে দুজনে সারাদিনে ইট বানিয়ে 1000 থেকে 1200 টাকা ইনকাম করে প্রতিদিন। তো সেই কথা শুনতে পেরে তার যে সে আর কি কৃষক বাড়িতে এসে তার বউকে বলে। তো যাই হোক, বলে কথাগুলো খুলে বলে, যেমন ভাবা তেমন কাজ। তার বউ রাজি হয়ে যায়। কি করবে, তাদের তো এখন বেঁচে থাকার মতো কোনো সম্বল নেই, না তাদের জায়গা জমি আছে, যেটুকু ছিল সেই চিকিৎসার জন্য বেচে দিতে বাধ্য হয়েছে। যেমন ভাবা তেমন কাজ। তারা তারপর দিন সকালে বেরিয়ে পড়ে, সেই রাজ্যে চলে যায়। সেখানে কোম্পানি থেকে তাদেরকে থাকার জন্য ঘর দেয়। তারা স্বামী স্ত্রী মিলে সেখানে ইট বানাতে শুরু করে, এবং তাদের যে ছেলে যে রবি, ছোট্ট রবি, তাকে সেই ইট ভাটার পাশে এক স্কুল ছিল, প্রাইমারি স্কুল, সেখানে ভর্তি করে দেয়। যাই হোক, এভাবেই তাদের দরিদ্রের সংসার আবার একটা নতুন করে বেঁচে থাকার আশ্বাস পায়। কিন্তু কোথায় আছে না, কপালে যদি সুখ না থাকে তাহলে যতই সুখ আসুক সে সুখ বেশি দিন স্থায়ী থাকবে না। কিছুদিনের মধ্যেই কৃষক ঘুমের মধ্যে রাতে হঠাৎ করে মারা যায়, এবং তাদের সংসারে এক ভয়ঙ্কর দুর্যোগ আরও নেমে আসে। কৃষকের সৎকার হয়ে যায়। কৃষকের বউ সন্তানের মুখ চেয়ে আবার শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। সে সন্তানের জন্য সে আবার পরিশ্রম করা শুরু করে, সে সন্তানকে মানুষ করার আশায়। সে ছোট্ট রবি, সেও কিন্তু তার মায়ের কষ্ট বুঝতে পেরেছে। সেও পড়াশোনার পাশাপাশি তার মাকে সে ইট ভাটায় কাজ করে হেল্প করত। এভাবেই আস্তে আস্তে সেই রবি প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুলে পদোন্নতি হয়। সে সকাল থেকে 10টা অবধি ইট ভাটায় কাজ করতো তার মায়ের সাথে,
এবং তারপরে সে স্কুলে যেত, স্কুল থেকে এসে আবার সে পরিশ্রম করত। এভাবেই তার পড়াশোনা চলতে থাকে এবং একসময় সে মাধ্যমিক এক্সাম দেয়। সে মাধ্যমিকে সে একসময় স্কুলে টপার হয়ে যায়, সবার থেকে হাই নাম্বার নেয় এবং সেই স্কুলের শিক্ষকরা তাকে অনেক সম্বোধনা জানায়, অনেক সম্মান করে। এভাবেই পড়াশোনা চালাতে চালাতে সে উচ্চ মাধ্যমিকে সে খুব ভালো রেজাল্ট করে এবং স্নাতকের জন্য সেই কলেজে ভর্তি হয় ইতিহাস অনার্স নিয়ে। এবং কলেজের পাশাপাশি সে কঠোর পরিশ্রমের পাশাপাশি, কলেজের পড়াশোনার পাশাপাশি সে এদিকে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জন্য সে প্রস্তুতি নিতে থাকে। স্নাতক হয়, কলেজ কমপ্লিট করে ভালো নাম্বার নিয়ে। এরপর সে সেইবারই সে ইউপিএসসি এক্সামে বসে। প্রথম চান্সেই সে ইউপিএসসিতে 12 লাখ পরীক্ষার্থীর মধ্যে সে 4র্থ র্যাঙ্ক স্থান অধিকার করে, যেখানে ভ্যাকেন্সি ছিল 5,000। সেই 5,000 ভ্যাকেন্সির মধ্যে 12 লাখ পরীক্ষার্থী এক্সাম দিয়েছিল এবং তার মধ্যে সে 4র্থ স্থান অধিকার করে। কম সম ব্যাপার না, কিন্তু প্রথম চান্সেই এত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পড়াশোনা করে। এরপর সে কিছুদিনের মধ্যে সে ট্রেনিং কমপ্লিট করার পর সে এক ডিস্ট্রিক্টের ডিএ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পায়। এখানে একটা মজার বিষয় আছে জানেন, সে ছোটবেলায় সে যেখানে জন্মগ্রহণ করেছিল সেই গ্রামটা যে ডিস্ট্রিক্টে ছিল সেই ডিস্ট্রিক্টেরই সে আধিকারিকের দায়িত্ব পায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যায় সে সেই ডিস্ট্রিক্টে। এবং তারপর তার জীবনে আর কোনো দুঃখ রইল না। তো প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করলে, সে একজন ইটভাটা শ্রমিক ছিল। ইটভাটায় কাজ করতো, কাজ করে 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 সে পড়াশোনা করতো। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সে জীবনে অবতরণ হওয়ার পরেও সে এত বড় একটা জায়গায় যেতে পারলো। তো প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই লক্ষ্য করবে, জীবনে যদি লক্ষ্য যদি সঠিক থাকে, লক্ষ্য যদি ঠিক থাকে, আর যে তোমার যে উদ্দেশ্য যদি সঠিক থাকে, আর তোমার ইচ্ছা শক্তি যদি সঠিক থাকে, অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। সে পরিশ্রম করেছিল এবং সে পড়াশোনাও চালিয়ে গিয়েছিল। সে তার নিজের লক্ষ্য ঠিক রেখেছিল এবং সে সমস্ত জীবনে বাধা বিঘ্নের মধ্য দিয়েও সে কোনোদিনও মতিভ্রম হয়নি। সে নিজের লক্ষ্যের জন্য সে প্রবল ইচ্ছা শক্তির জোরে সে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, তোমরাও যতই তোমাদের জীবনে বাধা বিঘ্ন আসুক, তোমরাও অবশ্যই তোমাদের জীবনে সঠিক জায়গায়, যদি তোমাদের লক্ষ্য স্থির থাকে আর উদ্দেশ্য যদি ঠিক থাকে আর তোমাদের ইচ্ছা শক্তি যদি তোমাদের ঠিক থাকে, অবশ্যই তোমাদের জন্য পৌঁছতে পারবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, আর পেজটা ফলো করে দিবেন, যাতে পরবর্তী আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল গল্প আনতে পারি আর সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছায়, সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।